এই ছবিটিতে দেখানো এই এসওএস সাইন খুবই মিস্টেরিয়াস। এই সাইনটা জাপানের ডাইসেটসুজান ন্যাশনাল পার্কে রয়েছে। এটার সবচেয়ে অবাক করে দেওয়ার মতো ব্যাপার হলো যে এই সাইন প্রায় 5 মিটারের থেকেও বেশি লম্বা, যেটা সবাইকে ভাবিয়ে তোলে যে কেন কেউ এই এত বড় সাইনটা তৈরি করেছিল। যখন পুলিশ এই সাইনটার ব্যাপারে জানতে পারে তখন তারা আশেপাশের এরিয়াগুলোকে তন্ন তন্ন করে খোঁজে, আর তল্লাশি চালানোর দরুন তারা কিছু অবাক করে দেওয়ার মতন জিনিসপত্র খুঁজে পায়, যার ভেতরে মানুষের কঙ্কাল যেটাতে কাটার চিহ্ন ছিল, আর একটা গ্রে ব্যাগ খুঁজে পায় যেটার ভেতরে একটা টেপ রেকর্ডিং ছিল। যখন ওই টেপ রেকর্ডিংটাকে প্লে করা হয় তখন একজন ব্যক্তির বীভৎস এক চিৎকার শোনা যায়। এখন আপনি যে রেকর্ডিংটা শুনলেন তাতে একজন ব্যক্তি সাহায্যের জন্য চিৎকার করে চলেছে। এবার এই ব্যক্তিটাই বা কে ছিল, আর এই রহস্যময় এসওএস সাইনটাকেই বা কে বানিয়েছিল, চলুন বিস্তারিত জানা যাক। এই ঘটনার সূচনা হয় 24শে জুলাই 1989 সালে, যখন টোকিওর দুজন হাইকার জাপানের ডাইসেটসুজান ন্যাশনাল পার্কে হাইকিং করে চলেছিল। কিন্তু এই হাইকিং এর দরুন তারা তাদের রাস্তা হারিয়ে ফেলে আর চুবিৎসু নদীর দিকে চলে যায়। যখন তাদের নিখোঁজ হওয়ার খবর পুলিশ জানতে পারে তখন তারা দ্রুত তাদের রেস্কিউ মিশন শুরু করে। তারা হেলিকপ্টারের মাধ্যমে পুরো এলাকাকে তন্ন তন্ন করে খোঁজে, কারণ এই ন্যাশনাল পার্ক বেশ বড় ছিল, যেখানে তাদের খোঁজাটা প্রায় অসম্ভবই হয়ে ওঠে। তখনই পুলিশেরা চিবিৎসু নদীর ধারে একটা ফাঁকা জায়গায় বড় এসওএস সাইন দেখতে পায়। পুলিশেরা তাড়াতাড়ি ওইখানে তাদের হেলিকপ্টার ল্যান্ড করায় আর আশেপাশের এলাকাগুলোতে খোঁজাখুঁজি শুরু করে দেয়। আর খুবই তাড়াতাড়ি পুলিশ ওই দুজন নিখোঁজ ব্যক্তিকে এই সাইনের থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে খুঁজে পায়। এইটুকু শুনে সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে নিশ্চয়ই, কিন্তু এরপরে পরিস্থিতি জোট পাকাতে শুরু করে। এতক্ষণ পর্যন্ত পুলিশেরা মনে করছিল যে এই এসওএস সাইনটা ওই দুজন নিখোঁজ হাইকাররাই তৈরি করেছিল, কিন্তু যখন পুলিশ এই সাইনটার বিষয়ে তাদের জিজ্ঞাসা করে তখন তারা এই বিষয় শুনে অবাক হয়ে যায়, কারণ তারা এই ধরনের কোনো সাইন কখনো বানায়নি, আর তারা ওই সাইনটার বিষয়েও কোনো কিছু জানতো না। এবার যদি ওই দুজন এই সাইনটাকে না বানিয়ে থাকে তাহলে এবার প্রশ্ন হলো এই সাইনটাকে বানালোটাকে। পুলিশেরা ভাবে যে হয়তো এই দুজন ছাড়াও ওইখানে আরও একজন ব্যক্তি নিখোঁজ হয়ে গিয়েছে, আর সেই হয়তো এই সাইনটা বানিয়েছে। যেহেতু সেই দিন ওই দুজন হাইকারদের খুঁজে পেতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই পুলিশেরা ভাবে যে তারা পরের দিন পুনরায় ওইখানকার খোঁজ শুরু করবে। যখন পুলিশ পরের দিন ওইখানে আবার তল্লাশি করতে শুরু করে তখন তারা এই সময় বেশ অবাক করে দেওয়ার মতন জিনিসপত্র খুঁজে পায়। সেখানে তারা মানুষের নরকঙ্কাল খুঁজে পায়, যেগুলোর উপর কাটার চিহ্ন ছিল। এইসবের কাছেই তারা একটা বড় গর্ত দেখতে পায়, যেটা একটা নর্মাল মানুষের হাইটের থেকে বেশ বড় ছিল। ওই গর্তের ভেতর থেকে পুলিশেরা একটা গ্রে ব্যাগ খুঁজে পায়, যার ভেতরে বেশ কিছু জিনিসপত্র ছিল। ব্যাগের ভেতরে 4টে ক্যাসেট টেপ, একজোড়া বাস্কেটবল শুজ, 2টো ক্যামেরা, একটা নোটবুক আর একটা ড্রাইভিং লাইসেন্স খুঁজে পায়, যার ফলে পুলিশ এই লোকটির বিষয়ে জানতে পারে। ওই লোকটির নাম ছিল কেনজি আয়ামুরা, যার বয়স ওই সময় প্রায় 25 বছর ছিল। কেনজি একজন অফিস ওয়ার্কার ছিলেন, যিনি 1984 সালেই রহস্যময়ভাবে নিরুদ্দেশ হয়ে যান। আসলে কেনজি 10ই জুলাই 1984 সালে ওই এরিয়াতে হাইকিংয়ের জন্য গিয়েছিলেন, কিন্তু তারপরে তিনি আর ফিরে আসেননি। তার মা বাবা তার নিখোঁজ হওয়ার রিপোর্ট পুলিশের কাছে লেখান। পুলিশ প্রত্যেক জায়গায় তার খোঁজ শুরু করে, কিন্তু তার কোনো হদিশ পাওয়া যায় না, আর শেষমেশ পুলিশেরা বিশ্বাস করে নেয় যে তিনি মারা গিয়েছেন। এবার এই নরকঙ্কালটা পাওয়ায় পুলিশেরা ভাবে যে এটা হয়তো কেনজির, কিন্তু এই ঘটনাটা আরও আজব মোড় নিতে শুরু করে। এই নরকঙ্কালটাকে পরীক্ষা করার জন্য আসাহিকাওয়া মেডিকেল ইউনিভার্সিটিতে পাঠানো হয়। তারপরে এই পরীক্ষার যে রেজাল্টটা পাওয়া যায় সেটা শুনে সবাই হতভম্ব হয়ে পড়ে। রেজাল্টে পাওয়া যায় যে এই নরকঙ্কাল একজন মহিলার ছিল, যার বয়স 20 থেকে 40 বছরের মধ্যে ছিল। এবার এই কঙ্কাল একটা মহিলার কিভাবে হলো? ওইখানে কোনো মহিলার উপস্থিতির কোনো প্রমাণ ছিল না। এবার এই পুরো বিষয় আরও বেশি ধাঁধালো হতে শুরু করে যখন পুলিশেরা ওই গ্রে ব্যাগের ভেতরে পাওয়ার জিনিসপত্রগুলোকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে। তখন তারা একটা ক্যাসেট পায়, যেটার ভেতরের রেকর্ডিং প্রায় 2 মিনিট 17 সেকেন্ডের ছিল। যখন ওই রেকর্ডিংটাকে প্লে করা হয়
তখন ওই রেকর্ডিংয়ে একজন ব্যক্তির আর্তনাদ শোনা যায়, যে সাহায্যের জন্য চিৎকার করে চলেছিল। সে ওই পাহাড়ে ফেসে গিয়েছিল, আর তার পক্ষে সেখান থেকে বেরোনো প্রায়ই অসম্ভব হয়ে গিয়েছিল। তাছাড়া ওই ব্যাগের অন্যান্য ক্যাসেটগুলোতে কিছু অ্যানিমেট থিম সং ছিল। যখন পুলিশ কেনজির চেনা পরিচিতদের এই জিনিসগুলোর বিষয়ে জিজ্ঞাসা করে, তখন তারা কনফার্ম করে যে কেনজি তার সাথে অ্যানিমে থিম সঙের একটা কালেকশন নিয়ে গিয়েছিল, আর তার কাছে একজোড়া বাস্কেটবল শুজও ছিল, যার ফলে পুলিশ শিওর হয়ে যায় যে এই সমস্ত জিনিসপত্র কেনজিরই ছিল। শেষমেশ 28 ফেব্রুয়ারি 1990 সালে পুলিশ জানায় যে হাড়গুলোর পুনরায় পরীক্ষা করার পর জানা যায় যে এই হাড়গুলো কোনো মহিলার নয়, বরং একজন পুরুষের ছিল। এই কেস আনসলভডই থেকে যায়। এই ঘটনাটা নিজের পিছনে নানান প্রশ্ন ফেলে যায়, যেগুলোর উত্তর হয়তো কোনোদিনও পাওয়া যাবে না। সর্বপ্রথম প্রশ্ন, এই ঘটনার পিছনের কারণ কি ছিল? এই ন্যাশনাল পার্কে একটা মাউন্টেন রয়েছে যার নাম মাউন্ট আশাই, যার শিকড়ে একটা বড়সড় পাথর রয়েছে, যেটাকে সেফ রক নাম দেওয়া হয়েছে। এই পাথরটাকে হাইকাররা অনেক সময় রাস্তা খোঁজার জন্য ব্যবহার করে থাকে। এই পাথরের কিছুটা দূরেই আরও একটা বড়সড় পাথর রয়েছে, যেটাকে ফেক সেফ রক বলে হাইকাররা মনে করে। আর এর শিকড়ের থেকে যদি কেউ পা পিছলে পড়ে যায়, তাহলে সে ওই জায়গাতে পৌঁছাবে যেখানে ওই SOS সাইনটাকে দেখা গিয়েছে। আর এইখান থেকে পুনরায় উপরে ওঠা প্রায় অসম্ভব। এবার হতে পারে কেনজিও রাস্তা হারিয়ে ফেলেছিল। দ্বিতীয় প্রশ্ন হলো, কেনজি এই রেকর্ডিংটা কেন করেছিল? সে কি ভেবেছিল যে কেউ এই রেকর্ডিং শুনে তাকে খুঁজে ফেলবে, নাকি এই রেকর্ডিংটা ভুলবশত অজান্তে কেনজি রেকর্ড করে বসে? কিন্তু এই জিনিসটা আরও ধাঁধালো হয়ে যায় যখন কেনজির মা বাবা এই রেকর্ডিংটা শোনে। তারা বুঝে উঠতে পারে না যে এটা কেনজির গলা নাকি অন্য কারোর। এবার শেষ প্রশ্ন, এই SOS সাইনটা কে বানিয়েছিল? এক্সপার্টদের কথানুসারে এই সাইন কোনো একজন ব্যক্তির দ্বারা বানানো খুবই মুশকিলের কাজ ছিল, কারণ এই সাইনটা পাহাড়ি গাছের বড় বড় ডাল দিয়ে বানানো হয়েছিল, যেগুলো খুবই ভারী। আর ওইখানে এমন কোনো যন্ত্রাদি ছিল না যার দ্বারা ওই ডালপালাগুলোকে কেটে এই সাইন বানানো যেত। আর এইভাবেই এটা কখনো জানা যায়নি যে এই সাইন কে বানিয়েছিল। আর এই পুরো ঘটনাটা একটা রহস্য হয়ে থেকে গিয়েছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।